এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এ চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের বেশ কিছুটা অংশ আলোচনা করে দিয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে, অথবা প্লেলিস্ট অন করেও দেখে নিতে পারো। আজকে আমি কিছুটা অংশ বাকি আছে সেটা আলোচনা করব এবং সঙ্গে অনুশীলনীর প্রশ্ন উত্তরও আলোচনা করে দেবো। আমি লাইন ওয়াইজ আলোচনা করে দেবো এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেবো, আর তার সঙ্গে থাকবে অনুশীলনীর প্রশ্ন উত্তর। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এর আগের দিন আমি এই পর্যন্ত 62 পেজে এই পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম। তাহলে এর আগের ভিডিওতে জিজিয়া কর, তুরস্ক দণ্ড, তারপরে বাংলা ইলিয়াস শাহী, হোসেন শাহী শাসনকাল কিভাবে স্থায়ী হয়েছিল, তারা কিভাবে রাজত্ব করেছিল, দুর্ভেদ্য একডালা দুর্গ, এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি 63 পেজে এখান থেকে শুরু করব। দেখো, দাক্ষিণাত্যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের উত্থান। তাহলে এবার দাক্ষিণাত্যে বিজয়নগর আর বাহমনি রাজ্যের উত্থান কিভাবে হয়েছিল এখান থেকে আজকে আমরা শুরু করব এবং জানব। গল্পে আছে যে সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাদের মধ্যে দুজন হলেন প্রথম হরিকর ও বুক্ক। তাহলে 1336 খ্রিস্টাব্দে এই তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং কারা প্রতিষ্ঠা করেছিলেন? সঙ্গম নামের এক ব্যক্তির ছেলে, তাদের দুই ছেলের নাম ছিল হরিহর আর বুক্ক। বিজয়নগরে 1336 থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে মোট 4টি রাজবংশ শাসন করেছিল। এই বংশগুলি হলো সঙ্গম, সালুফ, তুলু ও আরাবিডু। কোন কোন বংশ রাজত্ব করেছিল এগুলো তোমরা ভালোভাবে একটু পড়বে। তাহলে যে বংশগুলো রাজত্ব করেছিল তাদের মধ্যে হচ্ছে সঙ্গম, সালুব, তুলুব ও আরাবিডু, এই 4টে বংশ রাজত্ব করেছিল। প্রথম হরিহর ও বুক্ক প্রতিষ্ঠিত সঙ্গম রাজবংশ প্রায় 150 বছর টিকেছিল। তাহলে এই প্রথমে যারা প্রতিষ্ঠা করেছিলেন এই বংশের হরিহর আর বুক্ক, তারা প্রায় 150 বছর রাজত্ব করেছিল। এই বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় দেবরায়। তাহলে বিজয়নগর রাজ্যের শেষ রাজা ছিলেন হচ্ছে দ্বিতীয় দেবরায়। সঙ্গম বংশের দুর্বল শাসক বিরূপাক্ষকে সরিয়ে নরসিংহ সালুব বিজয়নগরের সালুব বংশের প্রতিষ্ঠা করেন। প্রথম বংশটা হচ্ছে সঙ্গম বংশ। যেহেতু সঙ্গম নামের এক ব্যক্তির ছেলে এই রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল, তাই এটা সঙ্গম বংশ নামে পরিচিত। আর এই সঙ্গম বংশের দুই ছেলে হচ্ছে হরিহর আর বুক্ক। আর এই সঙ্গম রাজবংশ এই দুই ছেলেই প্রথম প্রতিষ্ঠা করেছিল এবং এই রাজবংশ 150 বছর টিকেছিল। আর এই সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় দেবরায়। এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, এই লাইনগুলো তোমরা ভালোভাবে পড়বে। সঙ্গম বংশের দুর্বল শাসক বিরূপাক্ষকে, তাহলে বিরূপাক্ষ সঙ্গম বংশের দুর্বল শাসক ছিলেন এবং বিরূপাক্ষকে সরিয়ে নরসিংহ সালুব বিজয়নগরে সালুব বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে সঙ্গম বংশ শেষ হয়ে যায় এবং সালুব বংশের প্রতিষ্ঠা হয়। কিন্তু অযোগ্য শাসকের জন্য সালুব রাজবংশেরও পতন ঘটে। যেহেতু শাসক অযোগ্য ছিলেন তাই জন্য সালুব রাজবংশেরও পতন হয়। সালুব রাজবংশের সেনাপতি ছেলে বীরসিংহ সালুব বংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুব বংশের শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে সালুব রাজবংশের সেনাপতির ছেলে বীরসিংহ সালুব বংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুব বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক। তাহলে এই তুলুব বংশের কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন। তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল। সে সময় সাম্রাজ্যের সীমা বেড়েছিল, অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রসার হয়েছিল। এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং দর্শন শাস্ত্রের উন্নতি তার সময় লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা আমুক্তমাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। তাহলে কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত একজন শাসক এবং সে সময় তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সব থেকে বেড়েছিল এবং সাম্রাজ্যের সীমাও বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও অভ্যন্তরীণ আর বৈদেশিক বাণিজ্য প্রসার লাভ করেছিল। এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত, দর্শনশাস্ত্র এইসব বিষয়েও উন্নতি লক্ষ্য করা গিয়েছিল এবং তিনি নিজে একজন সাহিত্যিক ছিলেন এবং তার ভাষায় লেখা আমুক্তমাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম নিয়ে দাক্ষিণাত্য বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1347 খ্রিস্টাব্দে
কে করেছিল? আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যে প্রতিষ্ঠা করেন। তিনি গুলবর্গায় রাজধানী স্থাপন করে তার নাম দেন আহসানাবাদ। শাসনের সুবিধার জন্য বাহমন শাহ তার রাজ্যকে 4টি প্রদেশে ভাগ করেন। এই ভাগগুলি হলো গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। তাহলে এই 4টে রাজ্যে বাহমন শাহ তার প্রদেশকে ভাগ করেছিলেন। কি কি? সেগুলো হচ্ছে গুলবর্গা, দৌলতাবাদ, বেরার আর বিদর। প্রত্যেক প্রদেশে একজন করে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করা হয়। আলাউদ্দিন হাসান বাহমন শাহের মৃত্যুর পরে তার ছেলে মোহাম্মদ শাহ গুলবর্গার শাসক হন এবং বাহমনি বংশের সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ একজন বীর যোদ্ধা ছিলেন। শিল্পের প্রতিও তার উৎসাহ ছিল। তাহলে আলাউদ্দিন হাসান বাহমন শাহ 1358 খ্রিস্টাব্দে মারা যান। তখন তার ছেলে মোহাম্মদ শাহ এই গুলবর্গার শাসক হয়েছিলেন এবং বাহমনি বংশের সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ একজন বীর যোদ্ধা ছিলেন এবং শিল্পের প্রতিও তার উৎসাহ ছিল। এর পরের পেজে চলে আসো। এরপর বাহমনি রাজ্যের রাজধানী চলে আসে বিদর শহরে। বাহমনি রাজ্যের শাসক তৃতীয় মহম্মদের শাসনকালে তার মন্ত্রী মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের গৌরব বাড়িয়ে তুলেছিলেন। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা এবং পরিচালক। তার নির্দেশে তৈরি বিদর শহরের মাদ্রাসাটি খুব বিখ্যাত। বাহমনি রাজ্যের রাজধানী বিদর শহরে এরপর চলে আসে এবং বাহমনি রাজ্যের শাসক তৃতীয় মোহাম্মদ শাহের শাসনকালে তার মন্ত্রী মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের গৌরব বাড়িয়ে তুলেছিলেন এবং এই যে মাহমুদ গাওয়ান তিনি সুদক্ষ যোদ্ধা এবং পরিচালক ছিলেন। তার নির্দেশে বিদর শহরে মাদ্রাসাটি খুব বিখ্যাত হয়েছিল। এরপর দেখো মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর 1481 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে। 5টি স্বাধীন সুলতানির উদ্ভব হয়। সেগুলি হলো আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকোন্ডা, বিদর। বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে এবং সেগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। 5টি ভাগে ভাগ হয়: আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকোন্ডা এবং বিদর। কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুব রাজত্বকালেই বিজয়নগরের সঙ্গে বাহমনি রাজ্যের উত্তরসূরি 5টি সুলতানের মিলিত শক্তি যুদ্ধ হয়। তাহলে কৃষ্ণদেব রায় যখন মারা যান এবং তার মৃত্যুর পর এই তুলুব রাজত্বকালেই বিজয়নগরের সঙ্গে এই বাহমনি রাজ্যের একটা মিলিত শক্তি যুদ্ধ হয়। 1565 খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটা যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়। বিজয়নগর এবং বাহমনি রাজ্য দুটি প্রথম থেকেই একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল। এই প্রতিদ্বন্দ্বিতা একটানা লড়াই হয়ে দাঁড়িয়েছিল। প্রধানত রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্যই এই লড়াই হয়েছিল। এই যুদ্ধের পর তুলুব শাসন দুর্বল হয়ে পড়ে। পরবর্তীকালে আরাবিভু বংশ শাসন ক্ষমতায় আসে। এই বংশের প্রথম শাসক ছিলেন তিরুমল এবং শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন দ্বিতীয় বেঙ্কর। তাহলে বিজয়নগর আর বাহমনি রাজ্য এই দুটোই ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী রাজ্য এবং এদের প্রতিদ্বন্দ্বিতা একটানা চলতেই থাকে এবং রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এই লড়াই মূলত হয়েছিল এবং এই যুদ্ধের পরে তুলুব শাসন দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে আরাবিভু বংশ শাসন ক্ষমতায় আসে। আর এই বংশের প্রথম শাসক কে ছিলেন? তিরুমল এবং শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন দ্বিতীয় বেঙ্কট। এই লাইনগুলো তোমরা ভালোভাবে পড়বে, শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। এর পরের পেজে চলে আসো। 66 পেজে এবার চলে আসো। দেখো বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর। তাহলে বিদেশি পর্যটকরা বিজয়নগরকে কিভাবে বর্ণনা করেছে দেখো। বিজয়নগর সাম্রাজ্যে বহু বিদেশি পর্যটক আসেন। এদের মধ্যে ছিলেন ইতালির পর্যটক নিকোলো কন্টি, পারস্যের দূত আব্দুর রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ, দুয়ার্তে বারাবোসা প্রমুখ। এরা সকলেই বিজয়নগরের সম্পদ দেখে বিস্মিত হন। বিজয়নগর শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কৃষি ছিল জনসাধারণের প্রধান জীবিকা। কৃষির উন্নতির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল। ভূমি রাজস্বই ছিল রাজ্যের প্রধান আয়। কৃষি ছাড়াও ব্যবসা বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। পর্তুগিজদের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল। তবে পর্যটকরা একথাও বলেছেন যে ধনী ও গরিবদের জীবনযাপনে অনেক তফাৎ ছিল। তাহলে বিজয়নগর সাম্রাজ্যে কিন্তু বহু বিদেশি পর্যটক আসেন। তাদের মধ্যে ছিল ইতালির পর্যটক নিকোলো কন্টি, তারপরে আব্দুর রাজ্জাক, পেজ ও নুনিজ, দুয়ার্তে বারাবোসা, এই সমস্ত পর্যটকরা এখানে এসেছিলেন এবং তারা সকলেই বিজয়নগরের সম্পদ দেখে বিস্মিত হয়েছিলেন। কারণ বিজয়নগর শহরটা 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং এখানে জনসাধারণের প্রধান জীবিকা ছিল কৃষি। আর এই কৃষি উন্নতির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল। ভূমি রাজস্ব ছিল রাজ্যের প্রধান আয়। কৃষি ছাড়াও ছিল ব্যবসা বাণিজ্য ও শিল্পক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা গিয়েছিল। আর এই পর্তুগিজদের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগও ছিল।
এবং পর্যটকরা একথা বলেছেন যে ধনী আর গরিবদের জীবনযাপনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য ছিল। তাহলে দেখো, একজন পর্যটক, বিদেশি পর্যটক পেজ, তিনি এখানে এসেছিলেন, ভ্রমণ করেছিলেন এবং তার বর্ণনায় বিজয়নগর কেমন ছিল দেখো। নগরটি রোম শহরের মতোই বড়, দেখতে বড়ই সুন্দর। নগরের ও বাড়িগুলির বাগানের মধ্যে অনেক গাছের কুঞ্জ আছে। স্বচ্ছ জলের অনেকগুলি খাল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত, মাঝে মাঝে আছে দিঘি। রাজপ্রাসাদের কাছেই আছে তালবন এবং অন্যান্য ফলের গাছ। এই নগরের লোকসংখ্যা অসংখ্য। রাস্তায় ও অলিতে গলিতে এত লোক ও হাতি চলাচল করে যে তার মধ্যে দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। এই শহরটির মতো এত খাওয়া পড়ার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তায় ও বাজারে ভারবাহী এত সার চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া যায় না, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে সেখানকার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন নগরটা রোম শহরের মতো অনেক বড় আর দেখতেও খুব সুন্দর। বাড়িগুলির মধ্যে অনেক গাছ রয়েছে এবং শহরের মধ্যে দিয়ে খাল প্রবাহিত হয়েছে, দিঘি রয়েছে, রাজপ্রাসাদের কাছে তালবন এবং অন্যান্য ফলের গাছ রয়েছে এবং এই শহরে লোক সংখ্যা অনেক বেশি। আর এখানে অলিতে গলিতে এত লোক আর হাতি চলাচল করে যে কোনো অশ্বারোহী বা পায়ে হেঁটে কোনো সৈন্য যেতে পারে না। আর খাওয়া দাওয়ার এখানে সুবন্দোবস্ত রয়েছে, যা অন্য কোনো শহরে ছিল না। তারপর চাল, গম, প্রচুর শস্য এখানে পাওয়া যায়। রাস্তায় বাজারে ভারবাহী এত সার চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যায় না, তখন দাঁড়িয়ে থাকতে হয় বা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে তিনি এইভাবে বিজয়নগরের বর্ণনা দিয়েছেন। তাহলে এই পর্যন্ত আজকে আমি বুঝিয়ে দিলাম। পুরো অধ্যায়টা তাহলে শেষ হয়ে গেল। এবার আমি অনুশীলনের প্রশ্নগুলো আলোচনা করে দেবো। দেখো, 67 পেজে চলে আসো। এখানে দেখো, ভেবে দেখো, খুঁজে দেখো এই পেজে যে প্রশ্নগুলো আছে আমি কিছুটা আজকে আলোচনা করে দেবো। 1 নম্বর দেখো, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। ক নম্বর দেখো, ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবান। এর মধ্যে মিলছে না হচ্ছে ইবন বতুতা, কারণ ইবন বতুতা ছিলেন আফ্রিকা থেকে ভারতে আগত একজন পর্যটক, আর ইলতুৎমিশ, রাজিয়া এবং বলবান ছিলেন দিল্লির সুলতান। এরপর খ নম্বর দেখো, তাবরহেন, সুনাম, সামানা, ঝিলাম। এর মধ্যে হচ্ছে ঝিলাম বেমানান, কারণ তাবরহেন, সুনাম ও সামানা হলো 3টি দুর্গের নাম, আর ঝিলাম হচ্ছে নদী। তোমরা সবাই জানো ঝিলাম নদীর নাম, তাই এটা ঝিলাম হচ্ছে বেমানান, আর বাকি 3টে হচ্ছে একটা দুর্গের নাম। গ নম্বর দেখো, খরাজ, খামস, জিজিয়া, আমির, জাকাত। এর মধ্যে বেমানান হচ্ছে আমির। এর মধ্যে আমির ছাড়া বাকি নামগুলো হচ্ছে নানান রকমের কর, আর আমির হচ্ছে দিল্লির সুলতানিতে যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন তাদেরকে আমির বলা হতো, আর বাকি নামগুলো হচ্ছে কর, তাই আমির শব্দটা হচ্ছে বেমানান। ঘ নম্বর হচ্ছে আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, পাঞ্জাব, বিদর। এর মধ্যে বেমানান শব্দ হচ্ছে পাঞ্জাব, কারণ বাহমনি রাজ্য ভেঙে যে 5টা স্বাধীন সুলতানের উদ্ভব হয়েছিল তার মধ্যে ছিল আহমেদনগর, বিজাপুর, বিদর, গোলকোন্ডা এবং বেরার। আর পাঞ্জাব হচ্ছে একটি প্রদেশের নাম, এর মধ্যে এই নামটা পড়ছে না, তাই পাঞ্জাবটা হচ্ছে একটা বেমানান শব্দ। পাঞ্জাবে তোমরা আন্ডারলাইন করবে। এরপর নম্বর দেখো, বারবোসা, মাহমুদ গাওয়ান, পেজ, নুনিজ। তাহলে এর মধ্যে বেমানান হচ্ছে মাহমুদ গাওয়ান। মাহমুদ গাওয়ান ছিলেন বাহমনি রাজ্যের মন্ত্রী, আর বাকিরা ছিলেন বিজয়নগরে আগত বিদেশি পর্যটক। তাহলে কিছুক্ষণ আগেই আমরা পড়লাম যে বারবোসা, পেজ, নুনিজ এরা হচ্ছে বিদেশি পর্যটক, আর মাহমুদ গাওয়ান হচ্ছে বাহমনি রাজ্যের মন্ত্রী, তাই মাহমুদ গাওয়ান হচ্ছে বেমানান শব্দ। তাহলে 1 নম্বরটা আলোচনা করে দিলাম। এরপর দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমি এইভাবে ক্রস করে দিয়েছি, তোমরা এইভাবে লিখতে পারো বা পাশে নাম্বারিং করেও করতে পারো। তাহলে প্রথমটা হচ্ছে খলিফা হবে দুর্বাস, বলবান হবে তুর্কানি, চিহলগানি, খলজি বিপ্লব হবে ইলবারি তুর্কি, অভিজাতদের ক্ষমতার অবসান, রুমি কৌশল হচ্ছে বাবর, আর রাজা গণেশ হচ্ছে বাংলা। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও এই প্রশ্নগুলো আলোচনা করে দেবো, এবং বইয়ের মধ্যে যে সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসতে পারে সঙ্গে এগুলোও আমি আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পড়ার ব্যাপারে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।